সকলকে স্বাগত। আমি এসডি তোমাদের জন্য নিয়েছি বেস্ট বয় স্কুলিংয়ের নতুন ভিডিও এবং সঙ্গে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক। ইংরেজি আমাদেরকে শিখতে হবে, কিন্তু বাংলা সেটা আমাদের মনের ভাষা। তাই মাতৃভাষা বাংলা বলে করবো না মোরা ভয়, বাংলায় শিখে ইংলিশে লিখে করবো মোরা জয়। আজকে আমরা অনেক কিছু নতুন কিছু শিখবো এবং অনেক ইম্পর্টেন্ট নতুন কিছু শিখতে গেলে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে হিউম্যান টাং, অর্থাৎ মানুষের জীব। প্রথমে আমরা দেখে নেব যে এই যে পুরো মানুষের জীব বা টাং, এই আলোচনাটা আমরা কোন কোন বিষয়ে ভাগ করে করব। ঠিক আছে, তাহলে আমাদের পুরো আলোচনা করতে সুবিধা হবে। দেখো, প্রথমে আমরা কি জানবো? প্রথমে জানবো হচ্ছে যে হোয়াট ইজ টাং, অর্থাৎ জীব কি। ঠিক আছে, তাহলে প্রথমে জানবো যে হোয়াট ইজ টাং। তারপরে কি পড়বো? তারপরে জানবো ওই জীবের হচ্ছে অরিজিন, অর্থাৎ সেটা কোথা থেকে এবং কিভাবে হচ্ছে উৎপত্তি লাভ করে। সেকেন্ড, তাহলে কি জানবো আমরা? অরিজিন। থার্ড কি জানবো? থার্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি আমরা জানি? স্ট্রাকচার মানে হচ্ছে গঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জীবের গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই গঠনে আমরা কোন কোন জিনিসগুলোকে হাইলাইট করব সেগুলো হচ্ছে, এক নম্বরে আমরা জানবো হচ্ছে মিউকোসা কি। মিউকোসা কি। সেকেন্ড আমরা হাইলাইট করব হচ্ছে মাস্কিউলেচার। মাস্কিউলেচার মানে কি? মাস্কিউলেচার মানে হচ্ছে জীবের যে পেশিগুলো আছে সেই পেশিগুলোর গঠন বিন্যাসটা আমরা দেখব, বা কয় ধরনের পেশি পাওয়া যায়। থার্ড দেখবো আমরা হচ্ছে প্যাপিলি। প্যাপিলি সম্পর্কে আমরা হচ্ছে ডিটেলস পড়বো। তারপরে আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে টেস্ট বার্ড, অর্থাৎ যাকে বাংলায় বলা হচ্ছে স্বাদ করুক। ঠিক আছে, এইগুলো জিনিসগুলো হাইলাইট করব। এবং লাস্টে যেটা দেখব সেটা হচ্ছে যে 5 ফ্যাক্টস, এমন কিছু তথ্য জীব সম্পর্কে যেগুলো আমাদের অজানা, সেই তথ্যগুলো আমরা জানবো। এবং সেগুলো হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টস অফ টাং। জীব সম্পর্কে হচ্ছে 5টা অজানা এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানবো। সুতরাং আজকে আলোচনাটা আমরা এর মধ্যে সীমাবদ্ধ রাখবো, যেখানে প্রথমে দেখব জীব কি, তারপরে দেখব তার অরিজিন বা উৎপত্তি। গঠনের মধ্যে আমরা দেখব মিউকোসা কি, মাস্কিউলেচার সেটা সম্পর্কে জানবো, প্যাপিলি কি তার প্রকারভেদ সেগুলো জানবো, বার্ড, টেস্ট বার্ড অর্থাৎ স্বাদকোরক তার সম্পর্কে জানবো, তার গঠন জানবো, এবং লাস্টে জানবো হচ্ছে এমন কিছু তথ্য জীব সম্পর্কে যেগুলো হয়তো বা আমাদের অজানা। শুরুটা যেটা আমরা করব সেটা হচ্ছে জীব কি দিয়ে। তাহলে দেখো, এক নম্বর হচ্ছে হোয়াট ইজ টাং। টাংটা আমরা জানি, টাং বা জীব হচ্ছে আমাদের মুখবিবরের মধ্যে অবস্থিত এমন একটা অঙ্গ যেটা সাধারণত পেশি দ্বারা গঠিত হয় এবং সেটা নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করে। কি কি কাজ সম্পন্ন করে? যেমন ধরো খাবার চিবাতে অর্থাৎ চুইংয়ে সাহায্য করে। তারপর হচ্ছে খাবার গলধকরণ অর্থাৎ সোয়ালিংয়ে সাহায্য করে, ফুড যে সোয়ালিং তাতে সাহায্য করে। থার্ড হচ্ছে টেস্টিং, অর্থাৎ আমরা যে দেখছি খাবারের বিভিন্ন ধরনের স্বাদ, টক, মিষ্টি, ঝাল সেটা গ্রহণে সাহায্য করে হচ্ছে এই জীব। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে একটা কাজ করে সেটা হচ্ছে স্পিকিং, অর্থাৎ কথা বলতে কিন্তু সাহায্য করে। তাহলে আমরা একসঙ্গে যদি পুরোটাকে বলি যে টাং ইজ এ মাস্কিউলার স্ট্রাকচার দ্যাট লোকেটেড ইন আওয়ার মাউথ ক্যাভিটি অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ চুইং, সোয়েলিং, টেস্টিং অ্যান্ড স্পিকিং অর্গ্যান। ঠিক আছে, এবার তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি হচ্ছে অরিজিন, অর্থাৎ জীব কোথা থেকে উৎপত্তি লাভ করে সেটার উপরে। দেখো, অরিজিন এটা বললে মানে যখনই বলবো তখন কিন্তু মনে রাখতে হবে যে এই গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া বলে এক ধরনের প্রক্রিয়া হয়। যারা জানো খুব ভালো কথা, যারা জানো না তাদের জন্য বলছি। যখন ভ্রূণের পরিস্ফুটন হয়, অর্থাৎ একটা জাইগোট থেকে যখন ধীরে ধীরে ভ্রূণের উৎপত্তি লাভ করে, তখন বিভিন্ন ধরনের স্টেজ দেখা যায়। সেই স্টেজগুলো হতে পারে মরুলা, বাস্টুলা, গাস্টুলা। ঠিক আছে, যে গাস্টুলা যেটা তৈরি হয়, সেই যে প্রসেসটাকে বলা হচ্ছে গাস্ট্রুলেশন, সেই গাস্ট্রুলেশন পদ্ধতির চতুর্থ সপ্তাহ থেকে প্রথম জীবের আবির্ভাব ঘটে। ঠিক আছে, এবং দেখবে যে আমরা যদি দেখি যে দুটো যদি গঠন দেখি, জীবের বাইরের যে আবরণ সেটাকে যদি মিউকোসা বলি, এবং ভেতরে যদি পেশিময় অংশ, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে উৎপত্তি লাভ করে। দেখো এখানে লেখা আছে 1 নম্বর ফ্যারিঞ্জিয়াল আর্চ। এই ফ্যারিঞ্জিয়াল আর্চ কিন্তু আমাদের জীবের যে আবরণ অর্থাৎ মিউকোসা মেমব্রেন যেটা, সেটা তৈরি করতে সাহায্য করে। এবং তারপর দেখা যাচ্ছে অক্সিপিটাল সোমাইট যেটা থাকবে ওই গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার মাঝখানে, সেটা কিন্তু আমাদের মাস্কিউলেচার অর্থাৎ জীবের মধ্যে যে বিভিন্ন ধরনের পেশি আমরা দেখতে পাই, সেই পেশিগুলো গঠনে সাহায্য করবে। নেক্সট তাহলে আমরা দেখব হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ জীবের হচ্ছে গঠন দেখব। গঠনটা দেখতে আমরা চলে আসবো হচ্ছে, আমাদের এখানে ছবি আছে, একটা মানুষের জীবের ছবি আঁকা হয়েছে। ওভারঅল আমরা যদি উপর থেকে দেখি তাহলে আমরা একটা টাংকে হচ্ছে 3টে ভাগে ভাগ করতে পারি। দেখো, এই যে উপরের পোর্শনটা যেটা লেখা আছে, 1 নম্বর পোর্শন আমরা এটাকে ভাগ করতে পারি হেড, বা একে আমরা বলতে পারি বেস, ভূমি যেটা উপরের অংশটা একদম যেটা। আর তারপরে সেকেন্ড যে পোর্শনটা আছে পুরোটাকে আমরা বলবো হচ্ছে বডি, যেটা সব থেকে বড় অঞ্চল, সেটাকে বলবো আমরা হচ্ছে বডি। ঠিক আছে, থার্ড একটা অঞ্চলে ভাগ করতে পারি যেটা একদম একদম প্রান্তের, যেটাকে মার্জিন বা আমরা বলবো হচ্ছে টিপ, সেটাকে বলবো মার্জিন বা টিপ।
তাহলে ওভারঅল আমরা 3 ভাগে টোটাল আমাদের জীবটাকে ভাগ করতে পারি। এখানে আর একটা বলার বিষয় আছে, আরেকটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা যদি একটা জীব দেখি তাহলে জীবের দেখবে নিচের কিন্তু একটা পেশিময় অংশ কিন্তু দেখতে পাই, ঠিক আছে। জীবের নিচে যে পেশিময় অংশটা যে করে ডাউন প্যালেট অর্থাৎ নিচের যে তালুটা আছে সেই তালুর সঙ্গে জীবকে যুক্ত রাখে, ঠিক আছে। কি বলা হয় এটাকে? এটাকে বলা আছে লিঙ্গুয়াল ফ্রেনুলাম। ফ্রেনুলাম অনেক সময় কিন্তু কোশ্চেন আছে লিঙ্গুয়াল ফ্রেনুলাম কি। তাহলে লিঙ্গুয়াল ফ্রেনুলাম হচ্ছে জীবের নিচের অংশে যুক্ত থাকা একটা পেশি যেটা জীবকে অর্থাৎ টাংকে নিচের তালু অর্থাৎ ডাউন প্যালেটের সঙ্গে যুক্ত রাখে, ঠিক আছে। এতটুকু হলো। এবার যদি আমরা দেখি গঠন দেখতে গিয়ে যদি দেখি যে কোন কোন উপাদান দ্বারা একটা জীব গঠিত, তাহলে মোটামুটি আমরা 4টে উপাদান পাবো। কী কী উপাদানগুলো আগে লিখে নিই। 1 নম্বরে আমরা পাবো হচ্ছে যে মিউকোসা মেমব্রেন। মিউকোসা মেমব্রেনটা কি? জীবের বাইরে যে আবরণ থাকে একটা, সেই আবরণটাকে বলা হচ্ছে মিউকোসা মেমব্রেন। এটার কি কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে যে পিঙ্ক কালার অর্থাৎ এটা হচ্ছে গোলাপি রঙের দেখতে হয়, ঠিক আছে। আর এই আবরণটা মিউকোসা মেমব্রেনটা সবসময় হচ্ছে ময়েস্ট অর্থাৎ হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে থাকে বা আর্দ্র বলতে পারি। এবং এটা কোন ধরনের কলা দ্বারা গঠিত? এটা হচ্ছে এপিথেলিয়াম টিস্যু দ্বারা গঠিত, ঠিক আছে। মনে রাখবা এটা খুব কোশ্চেন। এপিথেলিয়াম টিস্যু দ্বারা হচ্ছে গঠিত, ঠিক আছে। মনে থাকবে এই 3টে কথা। তাহলে কি বলবো আমরা? মিউকোসা মেমব্রেন ইজ দ্য আউটার কভারিং অফ টার্ম দ্যাট ইজ জেনারেলি পিঙ্ক ইন কালার, ময়েস্ট ইন নেচার অ্যান্ড কম্পোজড অফ এপিথেলিয়াল টিস্যু। দ্যাটস অল। যদি আমরা একটা জীবের মাস্কিউলেচার অর্থাৎ পেশির গঠন সম্পর্কে জানতে চাই, সেখানে আমরা তার সমস্ত পেশিকে 2 ভাগে ভাগ করতে পারবো। বোর্ডে দেখো একটা ভাগ হচ্ছে এক্সট্রিনসিক মাসেল, যাকে আমরা ইএম দিয়ে লিখেছি, এবং আরেকটা হচ্ছে ইনট্রিনসিক মাসেল। এই 2 ধরনের ভাগে ভাগ করা যায়। এবার মনে রাখবা কাকে আমরা বলবো যে এক্সট্রিনসিক মাসেল। এক্সট্রিনসিক যারা মাসেল হবে তারা হচ্ছে সাধারণত হাড়ের সঙ্গে যুক্ত থাকে। যে সমস্ত পেশিগুলো হাড়ের সঙ্গে যুক্ত থাকে বা দে আর অ্যাটাচ দ্য মাসেল হুইচ আর অ্যাটাচ টু দ্য বোন অ্যান্ড দে আর হেল্পিং ইন দ্য পজিশনিং অফ টাং। অর্থাৎ সেকেন্ড যে ক্যারেক্টারটা হবে যে সেই সমস্ত পেশিগুলো কী করবে? জীবকে নিজের স্থান পরিবর্তনে, আমরা জীবকে যে বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে নিয়ে যেতে পারছি অর্থাৎ স্থান পরিবর্তন, পজিশনিং অফ টাং, এটাতে হেল্প করবে। সেই সমস্তগুলোকে আমরা এক্সটেন্সিক মাসেল বলবো। এবং আর একটা কী বলবো? ইন্টেন্সিক মাসেল। তাহলে কি? যে সমস্ত পেশিগুলো হাড়ের সঙ্গে যুক্ত থাকবে না এবং দে আর নট হেল্পিং ইন দ্য পজিশনিং অফ টাং, অর্থাৎ তারা একটা জীবের স্থান পরিবর্তনে কিন্তু সাহায্য করবে না। তাহলে তারা কিসে সাহায্য করবে? তারা সাহায্য করবে জীবকে এক জায়গায় স্থির রেখে মুভমেন্ট, মানে মুভমেন্ট অফ টাঙে হচ্ছে সাহায্য করবে, ঠিক আছে। এবার যদি আমরা এক্সটেন্সিভ মাসেলগুলোকে দেখি যে কতগুলো হয় এগুলো বা কী তাদের উদাহরণ, সেগুলো যদি দেখি, নিচেরটা আমরা মুছে দিচ্ছি। দেখো ওই এক্সটেন্সিভ মাসেল আবার হচ্ছে 4 টাইপ, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখার মতো একটা মুখস্থ করার সূত্রের মতো বলে দিচ্ছি, মনে রাখবা যে HS2PG, তাহলে আমাদের 4টে নাম মনে থেকে যাবে। কি কি? 1 নম্বরে মনে রাখবা এক্সটেন্সিভ মাসেলের ভিতরে হচ্ছে যে হায়ালোগ্লসাস। সেকেন্ড কি? এস ফর হচ্ছে স্টাইলোগ্লসাস। থার্ড পিতে হচ্ছে প্যালেটোগ্লসাস। এবং লাস্ট যেটা 4 অর্থাৎ জি, সেটা হচ্ছে জিওনোগ্লসাস। ঠিক আছে। এই 4 ধরনের এক্সটেন্সিভ মাসেল দেখতে পাই। কি করে মনে রাখবে বললাম? HS2PG, যেখানে H ফর হচ্ছে হায়ালোগ্লসাস, এস ফর হচ্ছে স্টাইলোগ্লসাস, পি ফর হচ্ছে প্যালেটোগ্লসাস এবং জি ফর হচ্ছে জিনিওগ্লসাস। তাহলে আমাদের এক্সটেন্সিভ মাসেলগুলো হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমরা এবার দেখবো হচ্ছে ইন্টেন্সিক মাসেল, অর্থাৎ যেটাকে আমরা বলবো IM। এটাও একই রকমভাবে হচ্ছে 4 টাইপ, অর্থাৎ এটা হচ্ছে 4 ধরনের, ঠিক আছে। এটা ক ধরনের? 4 টাইপস, 4 ধরনের। কি কি দেখবো? 4 ধরনের কি কি? 4 ধরনের হচ্ছে সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সুপেরিয়র লঙ্গিচুডিনাল মাসেল। এম ফর এখানে মাসেল, ঠিক আছে। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে ইনফেরিয়র লঙ্গিচুডিনাল মাসেল, শর্ট ফর্মে লিখে দিলাম। থার্ড হচ্ছে যেটা লিখবা সেটা হচ্ছে ট্রান্সভার্স মাসেল, এম ফর মাসেল। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল
ভার্টিক্যাল মাসেল। এই 4 ধরনের হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল দেখা যায়। আর একবার বলে দিচ্ছি, ইন্ট্রিনসিক মাসেল কাদেরকে বলবো? যারা হচ্ছে হাড়ের সঙ্গে হচ্ছে যুক্ত থাকে না এবং যারা হচ্ছে একটা জীবকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির রেখে মুভমেন্টে সাহায্য করে বা তার নড়াচড়াতে সাহায্য করে। এবং এরা 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সুপেরিয়র লংগিচুডিনাল মাসেল, একটা হচ্ছে ইনফেরিয়র লংগিচুডিনাল মাসেল, একটা হচ্ছে ট্রান্সভার্স মাসেল এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল মাসেল। ঠিক আছে, যদি তোমরা ছবির দিকে দেখো, ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে দুই দিকে, একদিকে এক্সটেন্সিক আর একদিকে হচ্ছে ইন্টেন্সিক, দুটোই দেখানো হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য মাস্কিউলেচার অফ টাং। নেক্সট চলো আমরা দেখবো এবার প্যাপিলি সম্পর্কে। তাহলে প্যাপিলিগুলো কি? আমরা যে মিউকাস মেমব্রেন যেটা দেখলাম, মিউকোসা মেমব্রেন, সেটার উপরিতলটা কিন্তু একদম মসৃণ না, সেটা হচ্ছে অমসৃণ। কেন অমসৃণ? কারণ তার উপরে তলে থাকে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন, অর্থাৎ আঙুলের মতো কিছু প্রবর্ধক দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই প্রবর্ধকগুলোকে বলা হচ্ছে প্যাপিলি। তাহলে দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন প্রেজেন্ট ইন দ্য আউটার মেমব্রেন অফ দ্য মিউকোসা ইজ নোন অ্যাজ প্যাপিলি। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে এই প্যাপিলি কয় ধরনের হয়? মানুষের ক্ষেত্রে প্যাপিলিগুলো আমরা দেখবো হচ্ছে 4 ধরনের। দেখো লিখে রেখেছি। 1 নাম্বার হচ্ছে যে ফাঙ্গিফর্ম, 2 নাম্বার হচ্ছে ফিলিফর্ম, 3 নাম্বার হচ্ছে ফোলিয়েট এবং 4 নাম্বার হচ্ছে সার্কামভ্যালেট। ঠিক আছে, এই 4 ধরনের কিন্তু আমরা প্যাপিলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার কি করে মনে রাখবে এটা 4টে নাম? দেখো এটা কিন্তু একটা সূত্রের মতো মনে রাখতে পারো যে CF3 দিয়ে। C ফর হচ্ছে সার্কামভ্যালেট অ্যান্ড 3F, ফার্স্ট F ফর হচ্ছে ফাঙ্গিফর্ম, সেকেন্ড F ফর্ম হচ্ছে ফিলিফর্ম, থার্ড F ফর্ম হচ্ছে ফোলিয়েট অ্যান্ড দ্যাটস অল। সো CF3 এটা দিয়ে কিন্তু আমরা এই 3-4 ধরনের যে প্যাপিলি সেগুলোকে কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এবার যদি প্রত্যেকটার বৈশিষ্ট্য দেখি, নামটা শুনে বুঝতে পারছি। দেখো 1 নাম্বার যেটা আছে ফাঙ্গিফর্ম, সেটা নাম শুনে বুঝতে পারছি ফাঙ্গিটা কি। ফাঙ্গি হচ্ছে এক ধরনের ছত্রাক, সুতরাং এটার দেখতে কেমন হবে? এটা হচ্ছে মাশরুম শেপেড। ঠিক আছে, এটা হচ্ছে মাশরুম শেপেড। ঠিক আছে, এটা হচ্ছে মাশরুম শেপেড দেখতে। ঠিক আছে, এবং এটা হচ্ছে লেস ইন নাম্বার, মানে খুব কম পরিমাণে কিন্তু জীবের মধ্যে এখানে দেখতে পাওয়া যায়, লেস ইন নাম্বার। থার্ড ক্যারেক্টার কি? থার্ড ক্যারেক্টার হচ্ছে, দেখো এখানে দেখে বুঝতে পারছো, দেখো কিছু আলাদা কালারের কিছু দেখতে পাচ্ছি আমরা উপরে, এটা কিন্তু টেস্ট বার্ড। এই যে লোকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো টেস্ট বার্ড এবং এগুলো নার্ভের সঙ্গে হচ্ছে কানেক্টেড আছে। সুতরাং আমরা লিখতে পারি যে টেস্ট বার্ড প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি, যেটা ফাঙ্গি ফর্ম, সেটা নামকরণটা কেন হয়েছে? কারণ দেখতে হচ্ছে মাশরুমের মতো বলা হয়, তার জন্য ফাঙ্গি বা ছত্রাক এইরকম নামকরণ করা হয়েছে। লেসিন নাম্বার খুব অল্প পরিমাণে এটা থাকে। এবং থার্ড একটা দেখলাম যে টেস্ট বার্ড কিন্তু আমরা এর মধ্যে প্রেজেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। এবার যদি আমরা সেকেন্ড যেটা আছে ফিলিফর্ম, সেটার যদি বৈশিষ্ট্য দেখি তাহলে কি দেখবো? দেখো ফিলিফর্মটা যেটা, সেটা দেখে বুঝতে পারছি সেটা সাইজে কিন্তু স্মল ইন নাম সাইজ। ঠিক আছে, তাহলে স্মল একদম হচ্ছে ছোট, স্মল বা স্মলেস্ট ইন সাইজ, সাইজে কিন্তু সব থেকে হচ্ছে এটা ছোট। সেকেন্ড হচ্ছে হাইয়েস্ট ইন নাম্বার, সাইজে ছোট হলে কি হবে? সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে এই ফিলিফর্ম, অর্থাৎ হাইয়েস্ট ইন নাম্বার, সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে ফিলিফর্ম। ঠিক আছে, আর কি দেখাটা হচ্ছে ছুঁচালো, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে হেয়ার লাইক। ঠিক আছে, এটা হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার বা থ্রেড লাইক স্ট্রাকচার। ঠিক আছে, এবং এটা বলবা যে এর মধ্যে কিন্তু দেখো কোনো ধরনের কিন্তু টেস্ট বার্ড আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এটাকে আমরা বলবো যে হচ্ছে নো টেস্ট বার্ড। কোনো ধরনের টেস্ট বার্ড কিন্তু এখানে লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে ফিলিফর্মের ক্ষেত্রে কি দেখলাম যে স্মল ইন সাইজ, খুব ছোট দেখতে হয়, এবং হাইয়েস্ট ইন নাম্বার সব থেকে বেশি পরিমাণে থাকে, এবং হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে হচ্ছে সুতোর মতো বা থ্রেড লাইক স্ট্রাকচার, এবং তারপরে মনে রাখবা নো টেস্ট বার্ড, খুব ইম্পর্টেন্ট, এতে কিন্তু কোনো ধরনের টেস্ট বার্ড লক্ষ্য করা যায় না। ঠিক আছে, থার্ড কি দেখবো? থার্ড আমরা দেখবো হচ্ছে ফোলিয়েট। নামটা শুনে বুঝতে পারছি ফোলিয়েট নামটা যেটা সেটা এসে হচ্ছে দেখতে হচ্ছে লিফ। তাহলে 1 নাম্বার হচ্ছে লিফ লাইক বা পাতার মতো দেখতে। ঠিক আছে, লিফ লাইক হচ্ছে স্ট্রাকচার, পাতার মতো দেখতে হয়। ঠিক আছে, সেকেন্ড মনে রাখবা এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা বোঝার জন্য চলে এসো এখানে ছবিতে দেখবা যে কিছু যে ভার্টিক্যাল রিজ বা এখানে কিন্তু ভাঁজ বা ফারো দেখতে পাচ্ছি। ঠিক আছে, কতগুলো থাকে? এই যে ভাঁজ, দুই দিকে জীবের অবস্থান করে, ডান দিকে বাঁ দিকে উভয় দিকে হচ্ছে কিছু ভার্টিক্যাল রিজ বা হচ্ছে ভার্টিক্যাল ফারো দেখা যায়। সেই যে ফারো বা ভাঁজ, ঠিক তার মধ্যে অবস্থান করে হচ্ছে যে এগুলো ফোলিয়েট। তাহলে কি বলবো যে 4 to 11 কি থাকে? ভার্টিক্যাল রিজ। এই যে ভার্টিক্যাল রিজ এর মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, প্রেজেন্ট ইন 4 to 12 ভার্টিক্যাল রিজ। ঠিক আছে, প্রেজেন্ট ইন 4 to ভার্টিক্যাল রিজ এর মধ্যে অবস্থান করে। হয়ে গেল, এবং এটা মনে রাখবা এতে কিন্তু টেস্ট বার্ড কিন্তু প্রেজেন্ট। ঠিক আছে, টেস্ট বার্ড প্রেজেন্ট।
আমরা দেখতে পাচ্ছি যে সাদকোরক এখানে দেখতে পাচ্ছি ছবিতে ফোলিয়েটের মধ্যে, ঠিক আছে। তাহলে কি বললাম, পাতার মতো দেখতে, লিফ লাইক স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে কোথায় অবস্থান করে, প্রেজেন্ট ইন 8 to 12 ভার্টিক্যাল রিজ, এই যে 8টা থেকে 4টে থেকে 11টা যে ভার্টিক্যাল রিজ বা দুই দিকে যে ভাঁজ দেখা যায় তার মধ্যে অবস্থান করে, এবং এটাতে টেস্ট বার্ড হচ্ছে প্রেজেন্ট থাকে, হয়ে গেল। এবার লাস্ট দেখবো আমরা হচ্ছে সারকাম ভ্যালি, ঠিক আছে। নামটা শুনে বুঝতে পারছি, দেখো সারকাম ভ্যালি। ছবিতে যদি দেখি এখানে দেখো একটাকে ঠিক সার্কেল বা হাফ সার্কেলের মতো একটা অবস্থান করছে, এই যে মোটামুটি কতগুলো থাকে, 8টা থেকে 12টা, মানে 8টা থেকে 12টা হচ্ছে যে এই সারকাম ভ্যালেট ধরনের প্যাপিলি দেখা যায়। তাহলে 1 নাম্বার লিখবা যে 8 to 12 ইন নাম্বার, ঠিক আছে। মোটামুটি 8টা থেকে 12টা হচ্ছে প্রেজেন্ট থাকে সারকাম ভ্যালেট, এবং এটা হচ্ছে কি দেখো সাইজ দেখো সব থেকে বড়, সুতরাং লার্জেস্ট প্যাপিলি, ঠিক আছে। লার্জেস্ট সাইজ, সব থেকে বড় হচ্ছে সাইজের হচ্ছে প্যাপিলি হচ্ছে এটা। এবং ছবিতে যদি দেখো যে অবশ্যই এটা কিন্তু টেস্ট বার্ড কিন্তু প্রেজেন্ট আছে, ঠিক আছে। অর্থাৎ সাদকোরক কিন্তু এর মধ্যে দেখা যায়, ঠিক আছে, টেস্ট বার্ড প্রেজেন্ট আছে। এবং লাস্ট দেখো, দেখে মনে হচ্ছে না এই যে এটা প্যাপিলিটা, সেটা মনে হচ্ছে না কোনো একটা ডিপ গ্রুভ, অর্থাৎ একটা গভীর ডিপ গ্রুভ ভি বা গভীর একটা ভাঁজ বা খাজের ভিতরে ঢুকে আছে, তার জন্য প্রেজেন্ট ইন ডিপ গ্রুভ, এটা হচ্ছে ক্যারেক্টার। তাহলে আবার বলছি কি, 8টা থেকে 12টা সাধারণত প্রেজেন্ট থাকে, দেখো দেখতে হচ্ছে যে সার্কেলের মতো, তার জন্য নাম হচ্ছে সারকাম ভ্যালি। এটা হচ্ছে লার্জেস্ট মানে সব থেকে বড় সাইজের, এটা হচ্ছে প্যাপিলি। টেস্ট বার্ড কি থাকে, প্রেজেন্ট থাকে, অবশ্যই টেস্ট বার্ড হচ্ছে প্রেজেন্ট, এবং মনে রাখবা ডিপ গ্রুভের মধ্যে অবস্থান করে, দেখে মনে হচ্ছে দেখো একটা গভীর খাজের ভিতরে কিন্তু ভরা আছে, এগুলোই ক্যারেক্টার। তাহলে এখান থেকে যদি বলে কোশ্চেন কি কি আসবে প্যাপিলি থেকে, প্যাপিলি থেকে কোশ্চেন আসবে যে ফাঙ্গি ফর্ম, মাশরুম শেপেড যে প্যাপিলি সেটা কাকে বলা হয়, সেটা হচ্ছে ফাঙ্গি ফর্মকে বলা হয়। সব থেকে ছোট প্যাপিলির নাম কি, সেটা হচ্ছে ফিলিফর্ম। সব থেকে বেশি পরিমাণে কোন ধরনের প্যাপিলি থাকে, সেটা হচ্ছে ফিলিফর্ম। সব থেকে মানে টেস্ট বার্ড থাকে না এমন এক ধরনের প্যাপিলির নাম হচ্ছে কি, ফিলিফর্ম। লিফ লাইক বা পাতার মতো দেখতে যেটা যে ধরনের প্যাপিলি তার নাম কি, সেটা হচ্ছে ফোলিয়েট। আর লার্জেস্ট প্যাপিলি সেটা কি, সেটা হচ্ছে সারকাম ভ্যালেট। আর সব থেকে লেস্ট বা লোয়েস্ট ইন নাম্বার, সব থেকে কম পরিমাণে কি থাকে, সেটাও কিন্তু সারকাম ভ্যালেট। তাহলে এটা ওভারঅল যেটা দেখলাম পুরোটা আমাদের প্যাপিলি সম্পর্কে জানা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কোন দুটো জিনিস সম্পর্কে জানবো, দেখো একটা হচ্ছে যে টেস্ট বার্ড অর্থাৎ সাদকোরক সম্পর্কে জানবো, এবং আরেকটা জিনিস এখানে দেখা আছে টেস্ট ম্যাপ, এই দুটো জিনিস সম্পর্কে জানবো। প্রথমে তাহলে শুরু করি কোনটা দিয়ে, সাদকোরক বা টেস্ট বার্ড দিয়ে শুরু করি। দেখো এখানে একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে সেই সেন্সরি অর্গান যেটা হচ্ছে টেস্ট বার্ড। তো টেস্ট বার্ডটাকে এক ধরনের সেন্সরি অর্গান, যেটা কি করে, কোথায় অবস্থান করে, সেই বিভিন্ন ধরনের যে আমরা প্যাপিলি পেয়েছি এই প্যাপিলিগুলোর মধ্যে কিন্তু অবস্থান করে, ঠিক আছে। এর গঠন থেকে বুঝতে পারছো, দেখো এই মাঝখানে যেগুলো আলাদা কালারে দেওয়া আছে সেগুলোই কিন্তু হচ্ছে টেস্ট সেল, যেগুলোকে বলা হচ্ছে গ্যাস্ট্রেটরি সেলও বলা হয়, ঠিক আছে। কি বললাম, গ্যাস্ট্রেটরি সেল। এই গ্যাস্ট্রেটরি সেলগুলোকে ঘিরে বাইরের দিকে যে কোষগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে সাপোর্টিং সেল, অর্থাৎ সাহায্যকারী কোষ কিছু বর্তমান থাকে, ঠিক আছে। এবং এই যে স্নায়ু এক ধরনের সেন্সরি অর্গান, সেই সেন্সরি অর্গানটাতে কোন ধরনের স্নায়ুযুক্ত থাকে, ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ কিন্তু মস্তিষ্ক থেকে আগত স্নায়ুগুলো এর সঙ্গে কিন্তু যুক্ত থাকে, যেটা আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে, ঠিক আছে। এবার দেখো এর যে এর এর বাইরের পোর্শনটা হচ্ছে জীবের উপরিতল অর্থাৎ মিউকোসা যেটা সেটা, এবং এখানে যে ছিদ্রের মাধ্যমে সাদকোরকটা বাইরে বেরিয়ে আসে সেটার নাম কিন্তু হচ্ছে টেস্ট পোর, ঠিক আছে। এবং এখানে কিছু ধরনের চুলের মতো বা হেয়ার লাইক স্ট্রাকচার দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে কিন্তু গ্যাস্ট্রেটরি হেয়ার, কারণ গ্যাস্ট্রেটরি সেলের সঙ্গে এগুলো যুক্ত থাকে, তার জন্য নাম হচ্ছে গ্যাস্ট্রেটরি হেয়ার। এবং একটা মানুষের জীবে মনে রাখবা সর্বোচ্চ আর কি 2000 থেকে 4000 কিন্তু টেস্ট বার্ড থাকতে পারে, ঠিক আছে। টেস্ট বার্ডের সংখ্যা কত, 2000 থেকে 4000। এবার আমরা চলে আসি টেস্ট ম্যাপে। টেস্ট ম্যাপকে আমাদের জীবের সমস্ত জায়গায় কিন্তু একই ধরনের বা সব ধরনের স্বাদ কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, তার জন্য ভিন্ন ভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের স্বাদ আমরা গ্রহণ করি, সেটাকে আমরা আলাদা আলাদা একটা মানচিত্রের মতো করে দেখিয়েছি। দেখো এটা একদম যে উপরে পোর্শন অর্থাৎ বেস পোর্শনে বিটার বা হচ্ছে তিতা স্বাদ, মনে থাকবে বেস পর হচ্ছে বিটার বা তিতা ধরনের স্বাদ গ্রহণ করে। ঠিক তার নিচের অঞ্চলটা কি সাওয়ার বা টক জাতীয় স্বাদ কিন্তু আমরা বুঝতে পারি। তার নিচে কি সল্টি অর্থাৎ লবণাক্ত যে সমস্ত স্বাদ সেগুলো গ্রহণ করতে পারি। একদম যে টিপ পোর্শন একদম মার্জিন বা টিপ, সেখানে কিন্তু সুইট অর্থাৎ মিষ্টি জাতীয় স্বাদ আমরা গ্রহণ করতে পারি। তাহলে এটা আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ দিকে, যেখানে আমরা 5 ফ্যাক্টস অ্যাবাউট টাং সম্পর্কে আমরা জানবো বলেছিলাম। এটা এমনও কিছু জিনিস আমরা জানবো হয়তো আগে কোনোদিন জানতাম না, ঠিক আছে। সেই 5টা জিনিস কি কি, দেখো 1 নাম্বার লেখা আছে লার্জেস্ট টাং, কোন এমন জীব যার জীব সব থেকে হচ্ছে টাংটা হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে নেকটার ব্যাট। এই নেকটার ব্যাট অর্থাৎ নেকটার ব্যাট নামক এক ধরনের বাদুড় আছে, যার জীবের সাইজ হচ্ছে তার দেহের তুলনায় সব থেকে বড়, ঠিক আছে। সব থেকে বড় জীব হয়তো না, কিন্তু তার রিলেটিভলি তার বডি সাইজের সঙ্গে যদি তুলনা করা হয়, তবে সব থেকে বড় জীবকে ধারণ করে সেটা হচ্ছে নেকটার বার্ড। সেখানে দেখো হান্টিং টাং, মানে শুধুমাত্র যে কাজগুলো আমরা বলেছিলাম সেগুলোই নাও, এছাড়া কখনো কখনো জীব কিন্তু শিকার করার কাজে ব্যবহার হয়। কারা কারা ব্যবহার করে, যেমন আমরা জানি 1 নাম্বার হচ্ছে ক্যামেলিয়ন,
ক্যামেলিয়ন। ঠিক আছে, এই ক্যামেলিয়ন নামক যে প্রাণীটা, যাকে বাংলায় বলা হয় বহুরূপী, তার কিন্তু অনেকটা বড় জীব হয় এবং স্টিকি হয়, আঠালো ধরনের থাকে, তাই জন্য বিভিন্ন ধরনের কীট পতঙ্গ শিকার করতে সেটা ব্যবহার করে। ঠিক আছে, কখনো কখনো দেখা যায় ফ্রগ, অনেক ফ্রগ আছে, সেই ফ্রগও কিন্তু তাদের ওই স্টিকি টাং দিয়ে শিকারের ব্যবহার, অর্থাৎ এখানে হচ্ছে জীবটা কিন্তু হান্টিং টাং বা শিকারী জীব হিসাবে ব্যবহৃত হয়। তারপরে দেখো 3 নম্বর ফ্যাক্টটা হচ্ছে যে ক্লিনিং টাং। এমন একটা প্রাণী আছে যে প্রাণীটা কিন্তু নিজের জিভ দিয়ে নিজের কান পরিষ্কার করতে পারে। কে পারে? সেই প্রাণীটার নাম হচ্ছে জিরাফ। সেই প্রাণীটার নাম হচ্ছে জিরাফ। তো জিরাফ হচ্ছে এমন একটা প্রাণী যে নিজের জিভ দিয়ে নিজের কান পরিষ্কার করতে পারে। মোটামুটি এটা কত? প্রায় 21 ইঞ্চি মতো জিরাফের জিভটা হচ্ছে লম্বা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো স্মেলিং টাং, মানে এমন একটা টাং যেটা কি করতে পারে? গন্ধ অনুভব করতে পারে। আমরা তো স্বাদ তো বুঝলাম যে হ্যাঁ স্বাদ গ্রহণ তো করতে পারছে, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গন্ধকেও কিন্তু বুঝতে পারছে। কে করে এরকম? কোন প্রাণীদের দেখা যায়? সেই প্রাণীর নাম হচ্ছে কিন্তু স্নেক। বিভিন্ন ধরনের রেপটাইলের ক্ষেত্রে আমরা জানি জ্যাকবসন বলে একটা অর্গ্যান আছে। ঠিক আছে, ওই জ্যাকবসন অর্গ্যানের কি করে? জিভের সঙ্গে হচ্ছে কানেক্টেড থাকে, মানে টাং কানেক্টেড উইথ দ্য জ্যাকবসন অর্গ্যান। ওই টাংটা কি করে? পরিবেশের বিভিন্ন মলিকিউলগুলো বা গন্ধগুলোকে সে হচ্ছে ক্যাপচার করে এবং সেটা হচ্ছে জ্যাকবসন অর্গানে পাঠিয়ে দেয়। সে কিন্তু তারপরে সে স্মেলটাকে হচ্ছে সে কিন্তু বুঝতে পারে। হয়ে গেল। লাস্ট দেখো হচ্ছে যে টাং প্রিন্ট। আমরা ফিঙ্গার প্রিন্ট শুনেছিলাম যে ফিঙ্গার প্রিন্ট হয়, আমাদের যে রেটিনা তার একটা প্রিন্ট হয়, আমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা। কিন্তু আমাদের জানা ছিল না হয়তো যে টাং প্রিন্ট বলেও একটা কথা আছে। সেটা কি? সেটা আমাদের জিভের কিন্তু প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা গঠন। তার জন্য আমরা যেমন ফিঙ্গারপ্রিন্টকে ব্যবহার করি আমাদের আইডেন্টিফিকেশনের জন্য, আমাদের জিভের যে গঠন সেটাও কিন্তু আমাদের আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করতে পারি, কারণ প্রত্যেকের জিভ হচ্ছে আলাদা আলাদা। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত আমাদের জীব সম্পর্কে সমস্ত আলোচনা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। সবশেষে যে কথাটা বলবো, আজকে যেটা আমরা পড়লাম অর্থাৎ হিউম্যান টাং, এটা পড়ে তোমরা যদি নতুন কিছু শিখে থাকো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে, পরিচিতদের মধ্যে সেটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমি অন্তত কিছুটা অনুপ্রাণিত হতে পারি এবং তোমাদের জন্য এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে আসতে পারি। সবাইকে থ্যাংক ইউ।